du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. অ্যাডলফ হিটলার। হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া বেভারিয়ার মাঝামাঝি ব্রানাউ নামে এক আধা গ্রাম আধা শহর এলাকায়। বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করত। যা আয় করত তা 3 পত্নী আর তাদের ছেলে মেয়েদের দুবেলা খাবার হতো না। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। 6 বছর বয়সে স্থানীয় অবৈতনিক স্কুলে ভর্তি হলেন। ছেলেবেলা থেকেই হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি আর রকচটা। সামান্য ব্যাপারেই রেগে উঠতেন। অকারণে শিক্ষকদের সাথে তর্ক করতেন। পড়াশোনাতে যে তার মেধা ছিল না এমন নয়, কিন্তু পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। যখনই সময় পেতেন হিটলার কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন। হিটলার 11 বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয়, এবার পুরোপুরি ছবি আঁকাতেই মনোযোগী হবেন। বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে। বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন হিটলার। স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল। ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার। ভিয়েনাতে চলে এলেন। ভিয়েনাতে এসে তিনি প্রথম মজুরির কাজ করতেন, কখনো মাল বইতেন, এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময় তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা, সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা। দেশের অর্থনীতির অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের উপর প্রভুত্ব বিস্তার করবে। 1912 সালে হিটলার ভিয়েনা ছেড়ে চলে এলেন মিউনিখে। সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকবার সংগ্রামে কেটে গেল আরও 2টি বছর। 1914 সাল শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দিলেন। এই যুদ্ধের সাহস ও বীরত্বের পরিচয় দিলেও হিটলারের কোনো পদোন্নতি হয়নি। যুদ্ধ শেষ হলো, জার্মান জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা। তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী দল, বিভিন্ন রাজনৈতিক দল। এদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য হিটলারকে নিযুক্ত করল কর্তৃপক্ষ। সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। হিটলার সেই পার্টির সদস্য হলেন। অল্প দিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার। 1 বছরের মধ্যেই তিনি হয়ে উঠলেন পার্টির প্রধান। দলের নতুন নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে এই দলকেই বলা হতো ন্যাৎসি পার্টি। 24শে ফেব্রুয়ারি 1920 সাল প্রথম ন্যাৎসি দলের সভা ডাকা হলো। এতেই হিটলার প্রকাশ করল তার 25 দফা দাবি। এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকার চিহ্নযুক্ত দলের পতাকা। ক্রমশই ন্যাৎসি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। 3 বছরের মধ্যেই সদস্য সংখ্যা হলো 56,000। এই জার্মান রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল। হিটলার চেয়েছিলেন মিউনিকে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে। সেই সময় তার পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হল। পুলিশের হাতে ধরা পড়লেন হিটলার। তাকে 1 বছরের জন্য ল্যান্ডাসবার্গের পুরনো দুর্গে বন্দি করে রাখা হলো। জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়লেন হিটলার। তার স্পষ্ট উগ্র মতবাদ, বলিষ্ঠ বক্তব্য জার্মানদেরকে আকৃষ্ট করল। দলে দলে যুবকরা তার দলের সদস্য হতে আরম্ভ করল। সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার। 1933 সালের নির্বাচনে বিপুল ভোট পেলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন। পার্লামেন্টের 647টির মধ্যে তার দলের আসন ছিল 288টি। হিটলার বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে। কোনো রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠ দল না থাকায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন। এইবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো হিটলারের ঘৃণ রাজনৈতিক চক্রান্ত। বিরোধীদের অনেকেই খুন হলেন, অনেককে মিথ্যা অভিযোগে জেলে গেল। বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন। অল্প দিনের মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু ন্যাৎসি দলের নয়, সমস্ত জার্মানির ভাগ্য বিধাতা। হিটলারের এই উত্থানের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা
গ্রহণ করেছিল ইহুদিদের বিরুদ্ধে তার প্রচার। তিনি জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজকে রোপণ করেছিলেন। দেশ থেকে ইহুদি বিতাড়নই ছিল তার ন্যাৎসি বাহিনীর প্রধান উদ্দেশ্য। দেশে প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাছাড়া দিয়ে উঠল। শুরু হলো তাদের উপর লুটতরাজ, হত্যা। হিটলার চেয়েছিলেন এইভাবে ইহুদিদের দেশ থেকে বিতাড়ন করবেন, কিন্তু কোনো মানুষই সহজে নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না। 1935 সালে নতুন নিয়ম চালু করলেন হিটলার। তাতে দেশের নাগরিকদেরকে দুটি ভাগে ভাগ করা হলো, জেন্টিল আর জু। জেন্টিল অর্থাৎ জার্মান, তারাই খাঁটি আর্য, আর জু হলো ইহুদিরা। 1934 সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করলেন এবং অল্প দিনের মধ্যে নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তার এই সাফল্যের মূলে ছিল জনগণকে উদ্দীপ্ত করার ক্ষমতা। তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা, দারিদ্র্যের কথা, নানান অভাব অভিযোগের কথা। হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে। তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক এবং প্রচারবিদ। দেশের বিভিন্ন সীমান্ত ও প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন। কিছুদিনের মধ্যেই সন্ধির সমস্ত শর্ত ভঙ্গ করে রাইনল্যান্ড অধিকার করেন। অস্ট্রিয়া ও ইটালি ঐক্যসূত্রে আবদ্ধ হল জার্মানির সাথে। ইতালির সর্বাধিনায়ক ছিলেন মুসোলিনি। একদিকে ইটালির ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে ন্যাৎসি জার্মানি বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে। ইটালি প্রথম আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয়। অবশ্যই হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ ও পুলিশ করিডর দাবি করেন, যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারে। পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন। পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যার্থে এগিয়ে আসবে। তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মান বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব। আরও একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসোলিনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাননি। ফ্রান্স জয়ের পর জার্মানি যুগোস্লাভিয়া আর গ্রিস অধিকার করল। ইতোমধ্যে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দেয়। এর ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে চলে গেল। একদিকে যখন জার্মান বাহিনী বীর দর্পে একের পর এক দেশ অধিকার করে এগিয়ে চলেছে, দেশের অভ্যন্তরে হিটলার শুরু করলেন নারকীয় ইহুদি নিধন যজ্ঞ। পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোনো তুলনা নাই। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে ফেলতে। হাজার হাজার ইহুদিকে বন্দী করা হলো। তাদের বলা হতো তোমাদের জার্মানির বাইরে দেওয়া হবে। তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো জনবসতিহীন সীমান্ত অঞ্চল, যেখানে তাদের জন্য অস্থায়ী বন্দিনিবাস তৈরি করা হয়েছিল। তাকে বলা হতো গেট্টো। এখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, তার উপর ছিল হিটলারের বাহিনীর নির্মম অত্যাচার। অল্প দিনের মধ্যেই বেশিরভাগ মানুষই মারা পড়ত। যারা বেঁচে থাকতো তাদেরকে গুলি করে হত্যা করা হতো। ন্যাৎসি বাহিনীর হাতে নারী, শিশু, বৃদ্ধ কারও নিস্তার ছিল না। হাজার হাজার ইহুদিকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ হতো, তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি করা হলো গ্যাস চেম্বার, একটা বড় ঘর, চারিদিক বন্ধ। একসাথে 200 জনকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হতো। কয়েক মিনিটের মধ্যেই সেই বিষাক্ত গ্যাসে মারা পড়তো সবাই। তাদের মৃতদেহগুলি সীমান্ত অঞ্চলে বিরাট গর্ত খুঁড়ে ফেলা হতো। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। ইহুদিদের প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণায় তাকে এই হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল। 22 জুন 1941 সাল সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার এবার রাশিয়া আক্রমণ করলেন। হিটলার ভেবেছিলেন রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার পদানত হবে। নেপোলিয়নের মতো রাশিয়া আক্রমণ হিটলারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। রুশ বাহিনী এই যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিলেন। জার্মানরা প্রচণ্ড গতিতে এগিয়ে চলল মস্কোর দিকে। রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অধিকার করলেও শীত আসতেই বিপর্যস্ত হয়ে পড়ল জার্মান বাহিনী। তারা পিছু হটতে আরম্ভ করল। এই সুযোগে রুশ গেরিলা বাহিনী আঘাত হানতে থাকে। শীত শেষ হতেই জার্মানরা পুনরায় নতুন উদ্যমে এগিয়ে চলে। রাশিয়ার দক্ষিণে ককেশাস তেল ক্ষেত্র সহ বহু অঞ্চল
দখল করে নেয়। তারা রাশিয়ার রাজধানী মস্কোর দ্বার প্রান্তে এসে পৌঁছায়, কিন্তু রুশ বাহিনী মরণপণ সংগ্রাম করে জার্মানদেরকে পরাজিত করে এবং বিতাড়িত করে। এদিকে 7 ডিসেম্বর 1942 সালে জাপান আমেরিকার পার্ল হারবার বন্দরের উপর বোমাবর্ষণ করে বিধ্বস্ত করে ফেলল। এই ঘটনায় আমেরিকাও প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রবাহিনী যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করল, হিটলারের বাহিনী পিছু হটতে আরম্ভ করল। আফ্রিকায় ইংরেজ সেনাপতি মন্টগোমারি রোমেলকে পরাজিত করলেন। 1 বছরের মধ্যেই আফ্রিকা থেকে জার্মান বাহিনীকে বিতাড়িত করা হলো। ইটালিতে মুসোলিনিকে বন্দী করা হলো। ফ্যাসিবাদ বিরোধী জনগণ মুসোলিনিকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করল। জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়ার স্টালিনগ্রাদে। দীর্ঘ 6 মাস যুদ্ধের পর লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো জার্মান বাহিনী। সর্বত্রই যখন পরাজয়, নিজের অহমিকায় এতখানি উন্মত্ত হয়ে উঠেছিলেন হিটলার, মিত্র শক্তিকে সামান্যতম গুরুত্ব দিতেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অনেক সেনাপতিই তাকে হত্যা করবার ষড়যন্ত্রে লিপ্ত হলো। দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টাই ব্যর্থ হলো। হিটলার ক্রমশই সঙ্গী সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকেন, সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। 1944 সালে রাশিয়ার লাল ফৌজ স্বদেশ ভূমি থেকে জার্মান বাহিনীকে সম্পূর্ণরূপে উৎখাত করে। একের পর এক অধিকৃত পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া মুক্ত করতে করতে জার্মান ভূখণ্ডে এসে প্রবেশ করে। অন্যদিকে ইংরেজ আর আমেরিকান সৈন্যরাও জার্মানির অভিমুখে এগিয়ে চলে। যতই চারদিক থেকে পরাজয়ের সংবাদ আসতে থাকে, হিটলার উন্মত্তের মতো হয়ে ওঠে। 1945 সালের 29 এপ্রিল হিটলারের শেষ ভরসা তার স্টেইনের সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায়। তার অধিকাংশই সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। হিটলার বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের জন্যই শেষ হয়ে গিয়েছে। জার্মানির প্রান্তে রুশ বাহিনী কামানের গর্জন শোনা যাচ্ছে। হিটলার তার 12 বছরের সঙ্গী ইভাকে তখন বার্লিন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা তাকে পরিত্যাগ করতে অস্বীকৃতি জানায়। দুজনে সেই দিন বিয়ে করেন। বিয়ের পর হিটলার উপস্থিত সঙ্গীদের সাথে একসঙ্গে শ্যাম্পেন পান করলেন। তারপর 2টি চিঠি লিখলেন। একটি চিঠিতে সব কিছুর জন্য ইহুদিদেরকে অভিযুক্ত করলেন। অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন। 30 এপ্রিল 1945 সাল চারদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলে রাশিয়ার লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন তার অপেক্ষা করা উচিত নয়। যে কোনো মুহূর্তে রাশিয়ার লাল ফৌজ এসে তাকে বন্দি করতে পারে। তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বলেন, মৃত্যুর পর যেন তাকে এমনভাবে পোড়ানো হয়, দেহের কোনো অংশ যেন অবশিষ্ট না থাকে। বিকেল 3:30 দিকে হিটলার নিজের ঘর থেকে বের হয়ে তার পার্শ্বচরের সাথে করমর্দন করে নিজের ঘরে প্রবেশ করলেন। তারপরেই গুলির বিকট শব্দ শোনা গেল। হিটলার নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করলেন। আর ইভা আগেই বিষ খেয়েছেন। দুজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো। চারদিক থেকে কামানের গোলা এসে পড়েছে। সেই অবস্থায় মৃতদেহের উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। যিনি সমস্ত মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন, নিজের অপরিণাম দর্শিতার শেষ পর্যন্ত
নিজেই ধ্বংস হয়ে গেলেন।